আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বেশ খানিকটা চাপে, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং সেটা নিয়ে খবরও নয়, কিন্তু প্রতিনিয়ত তারা যেরকম আচরণ করছে তাতে কিন্তু অবশ্যই একটা জিনিস স্পষ্ট, তারা চাপে যে মানুষটার জন্য, তার নাম রাহুল গান্ধী। আমরা রাহুল গান্ধীর কোন রকম স্তুতি গাইতে এখানে বসিনি, তার কারণ আমরা কারোর কোনো ধরনের কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, কারোর সমর্থক নয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা গুজরাট লবি এই মুহূর্তে যা করছে তাতে তো অবশ্যই এই কথা বলতেই হয় যে শাসক দল হয়তো রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে। তা না হলে প্রতিটা জায়গায় রাহুল গান্ধী যেখানেই ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান করেন, সেখানেই তিনি যাওয়ার আগে কোনো না কোনো সমস্যা কেন ক্রিয়েটেড হয় বলতে পারেন? এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি কোটার ক্ষেত্রে, রাজস্থানের কোটা, তার পরবর্তীতে দেরাদুনের ক্ষেত্রে, তার পরবর্তীতে প্রয়াগরাজে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা জায়গায় তার ভেন্যু নিয়ে কোনো না কোনো সমস্যা। তিনি যেখানে সভা করবেন সেখানে তার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, সেখানে ছাত্রদের আসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম আমরা আপনাদের ভিডিও তুলে ধরেছি বিভিন্ন সময়। কিন্তু এবারে সরাসরি অনুষ্ঠানটা ছিল পুনেতে 22শে আগস্ট, এবং 22শে আগস্ট অনুষ্ঠানের ঠিক আগে মহারাষ্ট্র পুলিশ কি একদম নোটিশ জারি করেছে আপনারা শুনবেন। 18 তারিখ থেকে 31শে আগস্ট পর্যন্ত, 18 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত কোনো ধরনের কোনো গ্যাদারিং করা যাবে না, এবং সেখানে তারা কারণ কি দিচ্ছে, রাহুল গান্ধীর শো, সেইটা তো বলা যায় না, তাহলে তো সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, রাজনৈতিক একটা বিষয় চলে আসবে। সেই ক্ষেত্রে কারণ দেখা দিচ্ছে যে রাখি আছে, তার সঙ্গে ঈদ এ মিলাদ রয়েছে, এবং তাই জন্য সম্পূর্ণ গ্যাদারিং এই ধরনের কোনো কিছু করা যাবে না, 5 জনের বেশি একসাথে যুক্ত হতে পারবে না, অর্থাৎ একদম সরাসরি 144 ধারা বা কারফিউ বা 163 ধারা বর্তমান বিএনএস অনুযায়ী সেটা জারি করে দেওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে একদম সরাসরি পুলিশ কমিশনার তার দ্বারা এটা এই নোটিশটা এলো, সেটা কি শুধুমাত্র তার নোটিশ, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নোটিশ, নাকি একদম দিল্লি থেকে এই খবর আসছে? এই ঘটনা এই মুহূর্তে কাকতালীয় কি হতে পারে সম্পূর্ণ, যে যেখানেই যে রাজ্যে রাহুল গান্ধী যাচ্ছেন সেখানেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এবং তার শো তার পরবর্তীতে ব্লকবাস্টার কিংবা তার থেকেও বেশি কিছু প্রমাণিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি প্রয়াগরাজের ক্ষেত্রে রিসেন্ট যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা তিনি করেছিলেন, সেই প্রয়াগরাজে একদম সরাসরি একদম ব্লাস্ট হয়েছে। এমন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে অমিতাভ বচ্চন যখন 1980 সালে ভোটে দাঁড়িয়েছিলেন, এলাহাবাদে গিয়েছিলেন তৎকালীন সময়, তখন সেখানে যা ভিড় হয়েছিল তার থেকে বহু গুণ বেশি ভিড় হয়েছিল রাহুল গান্ধীকে দেখতে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানে প্রয়াগরাজে। তো সেটা দেখে কি সম্পূর্ণভাবে এই মুহূর্তে ভয় পেয়েছে কোথাও গিয়ে গুজরাট লবি? তা না হলে এই ধরনের ঘটনা তো পর পর প্রত্যেকটা জায়গায় ঘটতে পারে না। সেটা যেমন অনেকেই বলছেন, আপনাদেরকে জানাই যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা 2026 সালে অত্যন্ত হিট একটা শো, এবং রাহুল গান্ধী সেখানে যাচ্ছেন, কোন রকম কংগ্রেসের পতাকা থাকছে না, কোন রকম রাজনৈতিক দলের কচকচানি থাকছে না, শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সঙ্গে কানেক্ট করছেন তিনি। এবং সেখানেই বড় সড় একটা প্রশ্ন উঠছে যে ছাত্র ছাত্রীদের মনে রাহুল গান্ধী জায়গা পাচ্ছেন, এবং সেটা ভারতীয় জনতা পার্টি খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং তাই জন্যই তাকে আটকানোর চেষ্টা। তার কারণ এই সামগ্রিক যে ছাত্র আন্দোলনটা, ঠিক তার পরের থেকেই রাহুল গান্ধী যেন প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েছেন। দিনটা যদি আপনারা মনে করে রাখতে পারেন, তাহলে 21শে জুলাই, 20শে জুলাই ছাত্রদের উপর লাঠিচার্জ হলো, তার পরবর্তী দিন থেকে রাহুল গান্ধী একদম প্রোঅ্যাক্টিভ, এবং তার পরবর্তী তিনি কি করেছেন, ছাত্রছাত্রীদের নিয়ে যারা মার খেয়েছে, প্যালেট গান চলেছে যাদের উপর, তাদের একদম গেঞ্জি তুলে তিনি তাদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন। যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন, তাদেরকে প্রেসের সামনে প্রেজেন্ট করেছেন, এবং সেগুলো আমরা আপনাদের দেখিয়েছি। এবং ধর্মেন্দ্র প্রধানের যেদিন ইস্তফা হলো, সেদিন নেহা বোরা তাকে সাথে নিয়ে তিনি একদম সরাসরি ছাত্রছাত্রীদের আওয়াজ, ছাত্রছাত্রীদের কণ্ঠ সেটা পৌঁছে দিলেন। এবং দেশের বিরোধী দলনেতা যখন সাপোর্ট করেন, তখন সেই আওয়াজ যে অনেকটাই বেশি দৃপ্ত হবে সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং সেখান থেকেই আমরা দেখতে পেয়েছি
পর পর লাগাতার যেখানেই ছাত্রদের কোনো সমস্যা হচ্ছে রাহুল গান্ধী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন। ঝাড়খণ্ডে তাদের সমর্থিত সরকার অর্থাৎ কংগ্রেসের সমর্থিত সরকার চলছে, কিন্তু রাহুল গান্ধী যেটা করলেন একদম স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে যে সরকার কাদের চলছে পরে দেখা যাবে, আমি আগে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবো, ছাত্রদের উপর লাঠিচার্জ আমি মেনে নেব না। এবং ঝাড়খণ্ডে যখন 17ই আগস্ট আমরা দেখলাম, আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি যে আন্দোলন থেমে গেল, হেমন্ত সোরেন সমস্ত মেনে নিলেন দাবি, ছাত্রছাত্রীরা আনন্দ করছে, তখন রাহুল গান্ধী জিন্দাবাদ এই ধরনের স্লোগান উঠছে। তো এই সামগ্রিক প্রেক্ষাপটগুলো কোনো মতেই মেনে নিতে পারেননি হয়তো এই মুহূর্তে গুজরাট লবি, এবং সেখান থেকেই এই ধরনের অর্ডার পুনেতে। তার কারণ পুনেতে যে পোস্টারটা এসেছিল রাহুল গান্ধীর, সেটা একদম ইন্টারেস্টিং একটা পোস্টার। তার কারণ এই ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানটায় পুনের ক্ষেত্রে পার্টিকুলারলি সেখানে শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, অর্থাৎ শুধুমাত্র ছাত্রীরা আসবে, ছাত্ররা এখানে আসবে না। এটাই ছিল অনুষ্ঠানের ফরম্যাট, এবং ইন্টেলিজেন্সের সূত্র মারফত যা খবর রটে গিয়েছিল, 1 লক্ষের বেশি ছাত্রী সেখানে জড়ো হবেন, 1 লক্ষের বেশি ছাত্রী। এটা খুব একটা অসম্ভব কিছু নয়, তার কারণ প্রয়াগরাজে যেখানে একদম নর্দমার জল থেকে শুরু করে কাদা ফেলে দেওয়া হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, এ ধরনের অভিযোগ উঠেছিল, সেখানেও পর্যন্ত এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, পুরো আশপাশের সমস্ত এলাকা জ্যাম হয়ে গিয়েছিল রাহুল গান্ধী সেখানে গিয়েছিলেন বলে। তো পুনেতেও সেরকম খবর ছিল, এবং সেখান থেকেই পুনে সরকার অর্থাৎ মহারাষ্ট্র সরকার সরাসরি কিন্তু এই রাহুল গান্ধীকে একদম বন্ধ করে দিলেন। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে যে ন্যারেটিভের ভিত্তিতে ভোটটা হয়, সেই ন্যারেটিভটা থেকে কিন্তু ছাত্রছাত্রী বা জেন জি বা জেন আলফা তারা অনেক দূরে সরে এসেছেন। হিন্দু মুসলিম নিয়ে তারা ভাবিত নন, ধর্মের ভিত্তিতে ভোট দেওয়ার কথা নিয়ে তারা শুধুমাত্র তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছেন, এবং যে নেতা সেই কাজটা করছেন তার নাম কিন্তু রাহুল গান্ধী হয়ে উঠেছে। এটা ভারতীয় জনতা পার্টিও খুব ভালো করে বুঝতে পারছে। রাহুল গান্ধী ইজ কন্টিনিউয়াসলি কানেক্টিং উইথ জেন জি, এবং সেটা খুব ফ্ললেসলি হচ্ছে, খুব স্পন্টেনিয়াসলি হচ্ছে, এবং সেখানেই এই ধরনের তাকে আটকানোর চেষ্টা একদম পর পর ক্রোনোলজিক্যালি, সেটা কোটাতে হতে পারে, সেটা দেরাদুনে হতে পারে, সেটা প্রয়াগরাজে হতে পারে, এবং তার সঙ্গে এই পুনের ক্ষেত্রে একই ধরনের সমস্যা আমরা দেখতে পেলাম। আপনারা শুনুন সুপ্রিয়া শ্রীনেট এই নিয়ে কি বলছেন, এবং অবশ্যই আপনাদের সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহলে ছড়িয়ে দিতে পারেন, যাতে আমাদের রিচ আরো বাড়ে, এবং অবশ্যই আপনারা অনেক না জানা খবর শুনতে পারেন। ধন্যবাদ। छात्रों की गूंज वो कार्यक्रम है, वो संवाद है जहां पर राहुल गांधी जी खुले मन से छात्रों से, युवाओं से बात करते हैं। वहां पर कोई राजनीतिक चर्चा नहीं होती है, उनके इश्यूज पर, उनकी प्रॉब्लम्स पर उन्मुक्त होकर संवाद होता है, कैंडिड कॉन्वर्सेशन होता है। पहला छात्रों की गूंज कोटा में हुआ, जहां पर राजस्थान की बीजेपी सरकार ने पहले तो जगह बदली, फिर छात्रों को आने से रोका, तमाम हथकंडे अपनाए। दूसरा छात्रों की गूंज देहरादून में हुआ, जहां पर उत्तराखंड की बीजेपी सरकार ने पहले तो जगह बदली और उसके बाद बगल में ही कार्यक्रम करके अड़चने पैदा करने की कोशिश करी। तीसरा छात्रों की गूंज प्रयागराज में हुआ, जहां पर उत्तर प्रदेश की बीजेपी सरकार ने पहले तो परमिशन कैंसिल कराई, फिर अंत तक परमिशन देने में बड़ी दिक्कतें पैदा करी। और अब पुणे में महाराष्ट्र की बीजेपी सरकार ने 5 लोगों से ज्यादा एक जगह एकत्रित होने पर 14 दिन का बैन लगा दिया है। छात्रों की गूंज पुणे में 22 अगस्त को होना है। आप कितना डरते हैं राहुल गांधी से, आपको कितना खौफ है जेनजी का? अरे कुछ तो अपनी पुरानी ओछी जो टुच्ची हरकतें उनसे सीखिए। आप जितना व्यवधान पैदा करेंगे उतना सक्सेसफुल ये कार्यक्रम होता है। पहले भी लाखों छात्र आए थे, इस बार भी आएंगे, क्योंकि आने वाले जेनजी और युवा हैं और बुलाने वाले राहुल गांधी हैं, और दोनों आपकी ओछी टुच्ची हरकतों से सुनकर घर पर बैठने वाले नहीं। और इस बार तो कार्यक्रम एक्सक्लूसिवली लड़कियों के लिए हो रहा है, जो ना रुकेंगी, ना थमेंगी, ना झुकेंगी। लड़कियों की सौगात याद है ना, 56 इंच का छोटा बंदर, वही सुनकर चुप हो जाइए। ऐसी ओछी टुच्ची हरकतें कब तक करते रहिएगा? आप जितना व्यवधान पैदा करिएगा, जितनी दिक्कतें, जितनी अड़चने लगाइएगा, कार्यक्रम उतना और सक्सेसफुल होगा। राहुल गांधी आएंगे, युवा आएंगे, लड़कियां आएंगी, और कार्यक्रम एक मेगा ब्लॉकबस्टर होगा। आप फिर से मुंह की खाएंगे, क्योंकि आप इस देश के युवाओं को समझ ही नहीं रहे हैं। आप उनकी समस्याओं को सुनना ही नहीं चाहते, आप सिर्फ दमन करना चाहते हैं। उनकी आवाज को दबाना अब आपके बस की बात नहीं है मोदी जी। इस तरह की हरकतें करके क्या प्रूफ कर रहे हैं? টুচ্চাপন লগ রা হ্যায়। এবার কি বাতিল হবে বিদ্রোহী সাংসদদের সাংসদ পদ? সুপ্রিম কোর্টে অভিষেকের করা মামলাতে সুপ্রিম কোর্ট কি তাদেরকে মানে লোকসভার সাংসদ পদ থেকে আউট করে দেবে? মানে
কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, ইরফান পাঠান, সায়নী ঘোষ, এরকম যারাই তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে একেবারে এনসিপিআই এ চলে গেছিলেন, তাদের কি এবার প্রাক্তন সাংসদ হওয়ার সময় এগিয়ে এসেছে? সবাই জানেন, এটা নিয়ে ব্যাপক আলোচনাও চলছে, মিডিয়াতেও ব্যাপকভাবেই বিতর্ক চলছে যে অভিষেক ব্যানার্জি যে মামলাটা করেছেন সুপ্রিম কোর্টে স্পিকারের সিদ্ধান্তহীনতার বিরুদ্ধে, সেই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় এখন তার দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে। কারণ এমনিতেই সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে আপনার শিবসেনার বিদ্রোহী এমপিদের ব্যাপারে, বিদ্রোহী এমএলএদের ব্যাপারে একটা মামলা চলছে শিবসেনা সংক্রান্ত। এবার আরেকটা মামলা, প্রায় একই রকম মামলা গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেরই অতীতের বিভিন্ন রায়ের পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন যে এবার হয়তো সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো কড়া আদেশ দেয়া হতে পারে যা ভারতবর্ষের ভবিষ্যৎ রাজনীতির দিশা নির্দেশ করতে পারে। অনেকেই যারা আয়ারাম গয়ারামের খেলায় অভ্যস্ত, অনেকেই যারা ব্যক্তিগত স্বার্থে দল এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করেন, তাদের জন্য একটা বড় বার্তা হয়তো সুপ্রিম কোর্ট থেকে দেয়া হতে পারে। এবার কথা হলো, মূল মামলাটা তো সবাই জানেন যে স্পিকার সিদ্ধান্ত না নেওয়ার কারণে বা দেরি করার কারণে আপনার হয়েছে। এবার এই মামলাতে সুপ্রিম কোর্ট কি নাক গলাবে? এটাও একটা বড় প্রশ্ন। তার কারণ হলো সুপ্রিম কোর্ট সাধারণত স্পিকারের অধিকারে হস্তক্ষেপ করে না। আর যে বিতর্ক দেখা দিয়েছে তৃণমূলের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বা পিটিশনের পরিপ্রেক্ষিতে, সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তো সুপ্রিম কোর্ট আপনার আমাদের দেশের সংবিধান তো তার জন্য ক্ষমতা দিয়েছে লোকসভার স্পিকারকে। সুতরাং স্পিকারই এক্ষেত্রে একমাত্র ব্যক্তি যিনি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু স্পিকার যেরকম ভাবে একের পর এক পিটিশনের পরেও সিদ্ধান্ত জানাচ্ছে না, তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরে একটা হতাশা তৈরি হয়েছে। তারা মনে করছে যে এভাবে অনির্দিষ্টকাল হয়তো বিষয়টাকে ঝুলিয়ে রাখা হতে পারে। আর তাদের মতে যে অন্যায়টা হয়েছে তাদের সঙ্গে বা তাদের দলের সঙ্গে বা জনগণের সঙ্গে, ভোটারদের সঙ্গে, তার নিষ্পত্তি হওয়া দরকার। এবার মূল বিষয়টা কি, আদতেই কি কোনো সম্ভাবনা আছে এদের সদস্যপদ বাতিল করার? তারা মূলত তৃণমূল থেকে এনসিপিআই দলে মার্জ করেছেন, তারা মার্জারের কথা বলেছেন। কিন্তু মার্জার সম্বন্ধে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে একটি দল আরেকটি দলের সঙ্গে মার্জ করতে হলে শুধুমাত্র লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি ডিসিশন নিলেই হবে না, অর্থাৎ শুধুমাত্র বিধায়করা বা শুধুমাত্র সাংসদরা সিদ্ধান্ত নিলেই হবে না। দলের যে মূল সংগঠন রয়েছে সেই সংগঠনেরও 2/3 এই একই ব্যাপারে তার মত দিতে হবে। অর্থাৎ পুরো সংগঠন এবং তার নির্বাচিত জনপ্রতিনিধি এরা মিলে মিশে তারপরে মার্জারের কথা বলতে হবে। তা যদি না হয়, সংগঠনকে বাদ দিয়ে কয়েকজন এমএলএ বা কয়েকজন এমপি তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে তারা মার্চ করতে পারে না। এবার এই জায়গাটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বিরাট বড় অস্ত্র। তারা দেখেছেন যে এনসিপিআই এ তারা যে মার্চ করেছে, যে বিদ্রোহীরা মার্চ করেছে, তাদের পেছনে সংগঠনের কোনো সমর্থন ছিল না, সংগঠন এক্ষেত্রে ইনভলভড ছিল না। ফলে তারা নিজেরা মিলে গিয়ে তারা মার্জারের কথা বলেছেন। সিমিলার আরেকটা ঘটনা হয়েছিল আম আদমি পার্টির ক্ষেত্রে। আম আদমি পার্টির এমপি, রাজ্যসভার এমপি রাঘব চাড্ডা, তার নেতৃত্বে বেশ কয়েকজন, 7 জনের মতন সম্ভবত তারা এমপি, তারা আবার বিজেপিতে মার্চ করেছিল। এই যে মার্জার, তা নিয়ে প্রশ্ন তুলেছিল আম আদমি পার্টিও। তাহলে এই যে মার্জারটা, এই মার্জার তো আপাত দৃষ্টিতে অবৈধ বলে মনে হয়। এবং সুপ্রিম কোর্টের যে বিভিন্ন অবজারভেশন বিভিন্ন সময় এসেছে, সাম্প্রতিক কালেও এসেছে, তাতে একটা আশা তৃণমূল শিবিরে তৈরি হয়েছে যে হতে পারে সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকারকে একটা সময়সীমা বেঁধে দেবে। হতে পারে যে তারা বলে দেবে যে আগামী 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে বা আগামী 15 দিনের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত দিতে হবে। অর্থাৎ স্পিকার এই বিষয়টাকে অনির্দিষ্টকাল পর্যন্ত ঠেলে নিয়ে না গিয়ে অল্প সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত দিন। না হলে এক্ষেত্রে স্পিকারের জন্য যেহেতু কোনো সময়সীমা আইনের মধ্যে বেঁধে দেওয়া হয়নি, স্পিকার হয়তো বিজেপির স্বার্থ রক্ষা করতে গিয়ে, যেহেতু তারা বিজেপির বন্ধু এখন, এটাকে অনির্দিষ্টকাল বলতে 2029 পর্যন্ত হয়তো টেনে নিয়ে যেতে চাইবেন। মাঝে মাঝে একটা দুটো করে মিটিং টিটিং করবেন, এইগুলো করে 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 এটাকে টেনে নিয়ে যাবেন। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে
ইমিডিয়েটলি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস, যেহেতু তাদের দলে বিভাজন হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, যারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, যারা মনে করছে যে তারা ভোট দিয়েছিল যে দলকে, সেই দলের প্রতিনিধি হিসেবে লোকসভায় যাওয়ার পরে এরা তাদেরকে না জানিয়ে নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অন্য আরেকটি দলে গিয়ে যোগদান করেছে, ফলে তাদেরও স্বার্থ এখানে বিঘ্নিত হচ্ছে। এবার এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হয়তো বলে দিতে পারে। এখন সুপ্রিম কোর্ট নিজেই আপনার কোনো আদেশ দিয়ে দেবে যে ভাই এদের মেম্বারশিপ বাতিল হয়ে গেল বা এটা অবৈধ, এইরকম একেবারে শুরুতেই সুপ্রিম কোর্ট কোনো কিছু বলে দেবে, এরকমটা হয়তো নাও হতে পারে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা বুঝতে পারছে, কারণ সাম্প্রতিককালে অবজারভেশনের পরিপ্রেক্ষিতে এটা বোঝা যায় যে সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে এই দলত্যাগ যেগুলো হচ্ছে এগুলো জনস্বার্থেও হচ্ছে না, আর অনেক ক্ষেত্রেই বৈধ নিয়ম নীতি মেনে হচ্ছে না। ফলে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কোনো কড়া আদেশ দিতে পারে, সেটা হতে পারে যে লোকসভার স্পিকারের জন্য বলে দেওয়া হতে পারে যে ভাই আপনি অত দিনের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত জানান। এবার কথা হলো, যদি লোকসভার স্পিকার এক্ষেত্রে এমন সিদ্ধান্ত দেন যা তৃণমূলকে খুশি করতে পারলো না, যে বিজেপি খুশি হলো, এনসিপিআই খুশি হলো কিন্তু বিজেপি খুশি হলো না, কিন্তু তৃণমূল খুশি হলো না, তাহলে আবারও সুপ্রিম কোর্টে তারা যেতে পারে। ফলে এই বিষয়টা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এরকমটা হয়তো মনে করা যাচ্ছে না। আবার আরেক দিকে যদি দেখা যায় যে এই যে স্পিকার এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, এটা আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে বিজেপির স্বার্থ রক্ষার জন্য, কিন্তু বিজেপি কি চাইবে যে পশ্চিমবঙ্গে যখন তাদের ক্ষমতা আছে, যখন পশ্চিমবঙ্গে তৃণমূলকে তারা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, এবং যখন পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস উভয় দলের মধ্যে কেউই একা বা সংঘবদ্ধ ভাবেও বিজেপিকে টেক্কা দেওয়ার মতন অবস্থানে নেই, তখন এই 20টি আসনে একেবারে এনসিপিআই এর সাংসদদেরকেই আগামী 29 পর্যন্ত রেখে দিতে হবে, এরকমটা কি বিজেপি চাইবে? নাকি বিজেপি মনে করছে যে আপাতত পার্লামেন্টে বিভিন্ন বিল পাশ করার জন্য এদের সমর্থন যেহেতু দরকার, তাই আপাতত এদের মেম্বারশিপটা রেখে দেওয়া হোক, যেই মাত্র এই প্রবলেমটা সলভ হয়ে গেল, অর্থাৎ পার্লামেন্টে ধরুন ডিলিমিটেশন বিল পাস হয়ে গেল বা অন্যান্য যে বিতর্কিত বিলগুলো সেগুলো পাস হয়ে গেল এবং বিজেপির স্বার্থ উদ্ধার হয়ে গেল, সেই মাত্রই তো বিজেপি হয়তো বা স্পিকারকে দিয়ে তাদের মেম্বারশিপে বাতিল করিয়ে দিতে পারে, কারণ স্পিকার তো মূলত বিজেপিরই লোক। সেক্ষেত্রে স্পিকার তো বিজেপি যেটা চায় তার বাইরে কিছু করবেন না। সেক্ষেত্রে হতে পারে যে এটাকে ঝুলিয়ে রেখে 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 একটা নির্দিষ্ট সময় পরে স্পিকার তাদের এই যে মার্জার তাকে অবৈধ বলে দিলেন এবং তাদের মেম্বারশিপে বাতিল করে দিলেন। তাদের মেম্বারশিপে বাতিল হয়ে গেলে কি হবে? তাদের মেম্বারশিপে বাতিল হয়ে গেলে পরে এই 20টা আসন শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে স্পিকারের অফিস থেকে ইলেকশন কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে এই 20টা আসন শূন্য, এখানে আর এখন কোনো এমপি নেই, সুতরাং আপনি এই আসনগুলো পূর্ণ করার জন্য ব্যবস্থা করেন। সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার আবার উদ্যোগ নেবেন 20টি আসন শূন্য আসন পূর্ণ করার জন্য, অর্থাৎ উপনির্বাচন করার। সেই উপনির্বাচনে এই এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ টোষ, এরা যারাই বিদ্রোহী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাদের পক্ষে কি নির্দল হিসেবে বা এনসিপিআই এর ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে জিতে আসা সম্ভব? অনেকে মনে করেন যে তারা যদি তৃণমূল অথবা বিজেপি এই দুটো দল বাদ দিয়ে অন্য কোনো দল অথবা নির্দল হিসেবে যদি তারা দাঁড়ায়, তাহলে তারা তাদের জামানত পর্যন্ত রক্ষা করতে পারবে না। সেই ক্ষেত্রে এদের তো ফিরে আসার কোনো সুযোগই নেই, সম্ভাবনাই নেই। তো এইরকমটা একটা সম্ভাবনা রয়েছে যে সেক্ষেত্রে ইলেকশন কমিশন উপনির্বাচনের ব্যবস্থা করবে এই 20টি কেন্দ্রে। সেই উপনির্বাচনে বিজেপি তার নিজের পছন্দের লোকদেরকে টিকিট দেবে, তাদেরকে জিতিয়ে আনবে, যেহেতু এখন প্রশাসনিক ক্ষমতাটাও, রাজ্যের প্রশাসনিক ক্ষমতাটাও যেহেতু বিজেপির কাছেই রয়েছে। ইলেকশন কমিশন তো বিজেপির পকেটে থাকে বলে অনেকে মনে করে। বিজেপির ক্যান্ডিডেটরা জিতে যদি পার্লামেন্টে যায়, তাহলে বিজেপিকে তো আর এনসিপিআই এর নেতাদের তো আর আপনার লালন পালন করতে হবে না, তাদের মন জয় করার, তাদেরকে বোঝানোর জন্য কোনো চেষ্টা করতে হবে না। সেক্ষেত্রে এই 20 জন বা 18-19 জন যারাই বিজেপির হয়ে এমপি হবেন, লোকসভায় যাবেন, তারা সেক্ষেত্রে বিজেপির প্রতি দায়বদ্ধ থাকবেন, বিজেপির নিজের সংগঠনের লোক হবেন। সেক্ষেত্রে আর তাদের জন্য বিজেপিকে মাথা ব্যথা করতে হবে না, টেনশন করতে হবে না।
সুতরাং এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তো আমার মনে হয় যে দুটো সুযোগ রয়েছে। একটা হলো কি, স্পিকার এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে একটা নির্দিষ্ট সময়ের পরে এদের মেম্বারশিপে বাতিল করে দেবেন, মার্জারকে অবৈধ বলে ঘোষণা করে। আর একটা হলো যে এই সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার পরে সুপ্রিম কোর্ট এখন হয়তো একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে লোকসভার স্পিকারকে বলবেন যে আপনি অত দিনের মধ্যে বা অত মাসের মধ্যে আপনি আপনার রায় প্রদান করুন। এক্ষেত্রে বিজেপির লাভ হবে, তৃণমূলেরও লাভ হবে না, এনসিপিআই এর লাভ হবে না, কিন্তু তৃণমূল তৃপ্তি পাবে, মনে মনে তৃপ্তি পাবে এইটুকু যে ভাই অন্ততপক্ষে বেঈমানদেরকে শিক্ষা দেওয়া গেছে। তো তাহলে তৃণমূলের ভাষায় বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক এরা শিক্ষা পেলেও লাভ কিন্তু আখেরে বিজেপির হবে। এই যে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা হয়েছে, আপনাদের কি মনে হয় যে এই মামলায় সুপ্রিম কোর্ট কড়া কোনো আদেশ দেবেন? আপনাদের কি মনে হয় এই মামলার পরেও এই বিদ্রোহী 20 জন সাংসদ তাদের সাংসদ পদ 2029-এর লোকসভা নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন? কমেন্ট বক্স রয়েছে, আপনাদের মতামত জানান।